চাইলে আমরা বাইরে কোথাও দেখা করতে পারি, অথবা তোমার বাসায় হতে পারে। কেন, আরো অপমান করার বাকি আছে নাকি তোমার? একতরফা ভালোবাসায় এক্সামে বসতে হয় না, জানেন তো। ওটা দুর্বলদের কথা। আমার না খুব জিদ হচ্ছে, এত জিদ হচ্ছে যে মনে হচ্ছে সবকিছু তছনছ করে ফেলি। আপনারও নিশ্চয়ই। পুলিশের কাছে গিয়ে কোনো লাভ হবে না, ওনার ক্ষমতা অনেক বেশি। আমরা যা ভাবছি তার চেয়ে অনেক অনেক বেশি। সেটার প্রমাণ আমি এর মধ্যে পেয়ে গেছি। কি প্রমাণ? আপনি আসলে পারমিতাকে ভালোই বাসেন। আপনি হচ্ছেন ওই টাইপের ছেলেদের মতো যারা রিলেশনে বেঞ্চিং করে, টাইম পাস করে, যাদের আসল টার্গেট। কি বললেন? পারমিতার সাথে আমি টাইম পাস করতে চেয়েছি? কি জানেন আপনি আমার ভালোবাসা সম্পর্কে? যা দেখেছি তাই বললাম। আমি চাইলেই পারমিতাকে আমার নিজের করে পেতে পারতাম। ইরফানের মতো ছেলেকে ওর জীবন থেকে সরিয়ে দেওয়াটা আমার জন্য কঠিন কিছু ছিল না। কিন্তু আপনি তো তা করেননি। হ্যাঁ, করিনি, কারণ আমি এসব করতে চাইনি। কেন চাননি? আপনার ভালোবাসার মানুষ আরেকজনের সাথে থাকবে, এটা আপনি কিভাবে মেনে নেন? কোনো জেলেসি হয় না আপনার? যদি না হয় তাহলে আমি বলবো আপনি সত্যিকারের প্রেমিকই না। আপনি কিন্তু আমাকে মিসজাজ করছেন। যা সত্যি তাই বলছি। আপনি শুধু মুখে বড় বড় কথা বলছেন, আসল কথা হচ্ছে এরকম কিছু আপনি করতে পারবেন না বলেই করছেন না। না হলে পারমিতা যেভাবে আপনাকে বিয়ের আশা দেখিয়ে ঠকিয়েছে, আপনি একটা রিভেঞ্জ অন্তত নিতেন। পারমিতা ভাইয়াকে ঠকিয়েছে, বিয়ের প্রস্তাব দিয়ে ফিরিয়ে দিয়েছে? কই, ভাইয়া তো এ কথা আমাকে বলেনি। পারমিতা তো তাহলে ঠিক আছে। পারমিতা, আমিও দেখিয়ে দেব ভাইয়াকে ঠকানোর পরিণতি আসলে কি হয়। আজ শুধু একটু উস্কে দিলাম সৌরভ। পারমিতা আর ইরফানের জীবনে আমি কোনোদিন শান্তি আসতে দেব না। ওদের জীবনে এমন আগুন আমি লাগাবো যে সবকিছু জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। সে আগুনের প্রথম স্পার্ক হবে তুমি। কেউ জানবেও না তুমি কেন জ্বলবে। কখন আসলি বাড়ি? দে। কি শান্তি। সাইমা আর তোর হাতের লেবুর শরবত যে না খেয়েছে তার জীবনের 16 আনাই বৃথা। তোকে দেখে যে কি ভালো লাগছে মা, আমি একদম বলে বোঝাতে পারবো না। কিভাবে না দেখে বুঝে ফেলো বাবা আমি এসেছি? তোর যে খুব মন খারাপ সেটাও কিন্তু বুঝতে পারছি। আচ্ছা, এই বুড়ো বাপটাকে এত কষ্ট দিস কেন বলতো মা? কতবার আমি তোকে ফোন করলাম, তুই আমার ফোনটাই ধরলি না। আসলে বাবা সময় পাইনি, একদম একটু ব্যস্ত ছিলাম। হ্যাঁ, ব্যস্তই থাকতে হবে। সত্যজিতের ঘটনায় মন খারাপ করে থাকলে চলবে? মানুষের কাজ হলো তার কাজটা ঠিকঠাক মতো করে যাওয়া। কাজের পুরস্কার নিজ থেকেই চলে আসবে। তুই যে পরিশ্রম করেছিস তার পুরস্কার তুই পাবি, এটাও আমি বলে দিলাম।
তোমাকে আমার কষ্টের কথা কোনো দিন বলতে পারবো না বাবা। তা ইরফান কেমন আছে রে মা? ওই বাড়ির সবাই কেমন আছে? ইরফানের বাবা ও বাড়িতে ফিরে আসার পর সবকিছু কেমন অন্যরকম হয়ে গেছে বাবা। কি বলছিস? ওসমান ভাই ফিরে এসেছে? কেন, তুমি জানো না? কেউ জানালে না তবে জানবো। তাহলে নাদিয়া আন্টিকে কে বলেছে ইরফানের বাবাকে ছাড়িয়ে আনতে? মানে এর মধ্যে আমার নাদিয়া আসলো কি করে? ও তো কি যেন একটা নিজের কাজে ঢাকা এসেছে। নিজের কাজ? যাক, কি হয়েছে কিভাবে হয়েছে এসব আমাদের জানার কোনো দরকার নেই। ওসমান ভাই ছাড়া পেয়েছেন, এটাই ভালো হয়েছে। কিন্তু টাকা টাকা কে দিল পারি? আপাতত লাগেনি, তবে পরে দিতে হবে। অল্প কিছুদিনের জন্য ছাড়া পেয়েছেন, তবে টাকা দিতে না পারলে আবার জেলে যেতে হবে। তা বাড়িতে সবাই ওসমান ভাইকে নিয়ে নিশ্চয়ই খুব মাতামাতি করছে, তাই না? পারি, তোকে এমন দেখাচ্ছে কেন রে মা? অনেকক্ষণ আগে এসেছি বাবা, এখন যেতে হবে। আর একটু থাক না মা। না, তোমার সাথে দেখা করার জন্যই এতক্ষণ অপেক্ষা করছিলাম। এখন আসি বাবা। কি লুকোচ্ছিস পারি? লুকাচ্ছি কই? কিছু না তো, সবই তো জানালাম বাবা। ওসমান ভাই ফিরে আসার পর ওই বাড়িতে ইরফানের স্ত্রী হিসেবে ওরা তোকে মেনে নিয়েছে তো এখন? কেন নেবে না বাবা? তুমি যে কি বলো না। আচ্ছা, ওই নাদিয়ার ব্যাপারে জন্য কি জিজ্ঞেস করছিলি তখন? তেমন কিছু না। আমি এখন আসি বাবা, অনেক দেরি হয়ে গেছে। কতগুলো মিথ্যে কথা বলে গেলি তুই আমাকে মা। আর এই মিথ্যে কথাগুলো আর কেউ না, আমি জানি। তোর এই ব্যর্থ বাবাই শুধু জানে। দেখা করতে রাজি হওয়ায় অসংখ্য ধন্যবাদ রহমান। তোমার সাথে যে ব্যবহার করেছি তাতে তো তা কি মনে করে তুমি আমার সাথে দেখা করতে এসেছো? দেখা করে সরি বলতে এসেছি রহমান। ওসমান আলী খান সরি বলতে জানে না। আর হাসিও না বন্ধু, এই বয়সে বেশি হাসলে না বুকে ব্যথা করে। আসলে রাগের মাথায় ওই দিন আমি তোমার সাথে একটু বেশি খারাপ ব্যবহার করে ফেলেছি। সত্যি কথা বলতে কি রহমান, জেলে থাকতে থাকতে আমার মাথাটা আসলে ঠিক নেই। আমি জানি ওসমান আলী খান বিজনেস ছাড়া কারো কাছে যায় না। তো কি বিজনেসের উদ্দেশ্যে এসেছো? কত টাকা লাগবে? মানুষ তো বদলে যায়, যায় না? তুমি বিশ্বাস করবে কি করবে না জানি না, কিন্তু আমি সত্যি সরি বলতে এসেছি। টাকা কিংবা বিজনেস ওসবের কিছুই না। তুমি আমরা তো দীর্ঘদিনের বন্ধু, তাই না? তাই বিজনেসের জায়গায় থাকুক আর আমাদের বন্ধুত্বের জায়গায় থাক। Cheers.
ওসমানের ভাবভঙ্গি তো ভালো ঠেকছে না। সরি সে বলতে আসেনি, ওর মাথার ভিতর অন্য কোনো প্ল্যান ঘুরছে। কিন্তু সেটা কি? ওসমান হলো সাপের মতো, কোনোভাবেই ওকে বিশ্বাস করা যাবে না। আমার হাত পা বাঁধা বলে আজ তোর মতো একটা নোংরা কীটের সামনে মাথাটা ঝুঁকিয়ে দাঁড়ালাম রহমান। একবার আমার মামলাটা মিটে যেতে দে, তারপর তোকে আর ওই নাদিয়াকে আমি এমন ব্যবস্থা করব, এই দেশে তোরা আর কোনো দিনও মাথা উঁচু করে হাঁটতে পারবি না। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, তোর কাছেও নেই না? ঠিক আছে, না ঠিক আছে, আমি আমি দেখছি। হ্যাঁ, আর কাকে ফোন করা যায়? আর কাকে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, লুকাও, সব লুকাও আমার কাছ থেকে। আমি তো তোমার বিয়ে করা বউ না, একটা আস্ত শত্রু। আরে শোন না, তেমন কিছুই না। শোনো, তোমার এই তেমন কিছু না যে ঠিক কেমন আমি খুব ভালো করে জানি। শোনো, যতবার তুমি আমার কাছ থেকে কোনো কথা গোপন করেছো, আমার কথা শোনোনি, ততবারই কিন্তু বিপদে পড়েছো। এবারও পড়বে, আমি বলে দিচ্ছি। আরে আমি না কিচ্ছু লুকাচ্ছি না। কিছু যদি নাই লুকালে তাহলে দুই ভাই বোন মিলে কি গোপন মিটিং করলে? হ্যাঁ, আরে আমাকে নাদিয়া আন্টির হয়ে অল্প কিছুদিন কাজ চালিয়ে যেতে হবে, সেটাই বলেছে পারি। আর ওই বিপদ আসার আগেই না কেটে পড়বো। পারি বলেছে আমার কোনো বিপদ হতে দেবে না। বাবা, মাসুদ রানা নাকি তোমার বোন? শোনো, পারিপা হচ্ছে এক নম্বরের একটা স্বার্থপর। না হলে নিজের ভাইকে কেউ এভাবে বিপদের মুখে ঠেলে দিতে পারে? বিপদ আসলে না কোনো পারিপার জন্য অপেক্ষা করবে না, বলে দিচ্ছি। মিথি, পারি কিনে এভাবে কথা বলবি না। বলতে তো চাই না, তোমরা বলতে বাধ্য করছো। কি এমন গোপন কথা তোমাকে পারিপা বলছে যেটা তুমি আমাকে বলতে পারছো না? আরে কথা না, কাজ। এটা কাজ করতে বলেছে পারি আমাকে। কি কাজ? আরে বুঝতে পারছিস না কেন? এখনই সেটা বলা যাবে না। বুঝেছি, সব বুঝেছি। তুমি আর আমাকে বিশ্বাস করো না, একেবারেই করো না। আর ভালো তো তুমি আমাকে বাসোই না, আমি খুব ভালো করে জানি। আচ্ছা, তুই কিসের সাথে কি মেলাচ্ছিস? ঠিকই মেলাচ্ছি। তুমি যদি আমাকে পরি না মনে করতে, তাহলে এত কথা আমার কাছ থেকে লুকাতে পারতে না। আসলে আমার কপালটাই খারাপ। বাপটাও ভালো চটিনি কপালে, এখন স্বামীটাও হয়েছে বাপের মতো। আচ্ছা, থাম তো থাম, আমি বলছি সবকিছু, বলছি তো। তেমন কোনো কাজ না, পারি আমাকে একটা ডিভাইস জোগাড় করতে বলেছে। ডিভাইস? কিসের ডিভাইস? আরে ডিভাইস মানে এমন একটা ডিভাইস যা দিয়ে হচ্ছে ওই নাদিয়া আন্টির নারী নক্ষত্র সব খুঁজে বের করা যাবে। কেন উনি এখানে এসেছেন, কি করতে চান ভবিষ্যতে, সবকিছু। আর একবার যদি এটা পেয়ে যাই না, তাহলে দেখবি আমরা সবাই এখান থেকে মুক্তি পাবো। বুঝেছিস? বাবা নাদিয়া আন্টিকে কিছুই বলেনি, তাহলে উনি কিভাবে জানলেন এসব? কোন ক্ষমতা বলেই বা ইরফানের বাবাকে জেল থেকে ছাড়ালেন? উনি আসলে কে? ভাইয়াকে যে কাজটা দিয়ে এলাম, ভাইয়া কি পারবে ঠিকঠাকভাবে সেটা করতে, নাকি ধরা পড়ে যাবে? কোনো বিপদের মুখে ঠেলে দেয়নি তো আমি ভাইয়াকে? নাদিয়া আন্টি যে মানুষ খুব খারাপ সেটাও তো মনে হচ্ছে না। আবার
ওনাকে বিশ্বাসও করতে পারছি না। ইরফান, বুঝেছি, খুব কাছাকাছি আছো তুমি। আমি চিরদিনের মতো তোমার জীবন থেকে হারিয়ে গেছি ইরফান। তোমার আর আমার পথ এখন আলাদা। তোমার আর কোনো জায়গা নেই আমার জীবনে। মন থেকে আমি আর তোমাকে ভালোবাসি না। এগুলো আমি নিজের কাছে যত্ন করে রেখে দেব সত্যি, কিন্তু কখনো পড়বো না কি লিখেছো তুমি। তোমার চিঠি পড়লে আমি আবার তোমার প্রতি দুর্বল হয়ে যাব। এটা আর আমি হতে দেব না ইরফান। এতেই আমাদের সবার ভালো, আর সবার ভালো ছাড়া এই পৃথিবীতে আমার এখন কোনো চাও নেই। ঠিক আছে পারি, আমিও দেখব তুমি কতদিন আমাকে এড়িয়ে চলতে পারো। দারুণ জিনিস তো। কিন্তু ভাই সাবধান, হ্যাঁ, এই যে কিন্তু যার তার ব্যবহার কোনো অনুমতি নাই। ধরা পড়লে জেল ছাড়া কোনো উপায় নেই। তুমি কেন বুঝতে পারছো না আমাদের মধ্যে আর কিছু নেই? আমাদের ডিভোর্স হয়ে গেছে, তারপরও তুমি। আমি ডিভোর্স মানি না, আর আমি তোমাকে এখনো নিজের ওয়াইফ হিসেবেই মানি। কিন্তু আমি মানি না। আপনার প্রধান কাজ হলোই রহমানের বিশ্বাস অর্জন করা, আর এর জন্য যদি আপনার নিজের চেয়ারও রহমানকে ছেড়ে দিতে হয় তাহলে আপনি তাই করবেন। আপনি খুবই সেলফিশ একজন মানুষ, আর খুবই লোভী। ডিভোর্স হয়ে যাওয়ার পরেও এক্স হাজবেন্ডের বাড়িতে কিসের লোভে পড়ে আছেন আপনি? জ্যোতি,